বঙ্গবন্ধুর কিছু উক্তি যেগুলি সমসাময়িক কালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলি আমি কোট করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। আজকের দিনে এটা আমরা এইভাবে যদি বঙ্গবন্ধুর উক্তিটিকে বলি, আজকে যখন আমরা মুক্তি শিখেছি, কোন রাজাকার দেশ বিরোধী শক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বে আমরা ওদেরকে দাবিয়ে বাংলা ছাড়া করবই করব। আনকোট। বঙ্গবন্ধু বলেছিলেন, কোট, এবারের সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। আজকের দিনে আমরা স্লোগান তুলব, এবারের সংগ্রাম আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম। এবারের সংগ্রাম আমরা বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বাধীনতাকে সমুজ্জ্বল করব শেখ হাসিনার নেতৃত্বে। সেই সংগ্রাম। প্রিয় সাথী ও বন্ধুরা, বঙ্গবন্ধুর বলেছিলেন, কোট, মানুষকে ভালোবাসেন, মানুষও ভালোবাসবে আপনাকে। যদি সামান্য ত্যাগ স্বীকার করেন তবে জনসাধারণ আপনার জন্য জীবন দিতেও পারে। আজকে আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানুষের দুর্যোগে করোনাকালীন সময়ে বাংলাদেশ কৃষক লীগ সহ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন কৃষকের পাশে দাঁড়িয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, এবং যত দুর্যোগ দুর্বিপাক আসে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সহযোগী সংগঠন, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ছাড়া আর কোনো কিছু কেউ সংগঠন মানুষের পাশে দাঁড়ায় না। তাই আমি বলবো, জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আমরা বঙ্গবন্ধুর সেই উক্তিটিকে অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব আজ দু শিবিরে মুক্ত, কোট, বিশ্ব আজ দু শিবিরে বিভক্ত, শোষকার শোষিত। আমি শোষিতের পক্ষে। জননেত্রী শেখ হাসিনা আজকে মায়ানমার সেই শোষিত মানুষদেরকে আশ্রয় দিয়ে সারা বিশ্বে মানবতার নেত্রী হিসাবে উনি স্বীকৃতি পেয়েছেন। আজকে বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যারা ভূমিহীন তাদেরকে গৃহ প্রদান করে জননেত্রী শেখ হাসিনা বাবার আদর্শকে বাস্তবায়ন করেছেন। শোষিতের পক্ষে আছেন, শোষিতের পক্ষে আমরা সহযোগী সংগঠন কৃষক লীগ আছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কোট, ভুলে যেও না, স্বাধীনতা পেয়েছে একরকম, শত্রুর বিরুদ্ধে সাথে লড়াই করে। তখন আমরা জানতাম আমাদের শত্রু পাকিস্তানের সেনা জান্তা ও রাষ্ট্র, কিন্তু এখন শত্রুকেই চেনা যায় না। আনকোট। সত্যি বঙ্গবন্ধু অনেক সৌভাগ্যবান, উনি ওনার শত্রুদেরকে না চেনার আগে আল্লাহ পাক তাকে নিয়ে গিয়েছেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা 1/11 থেকে এই দেশে আসার পর থেকে আওয়ামী লীগের ভাঙ্গন, 1/11, সর্বোপরি এই বারবার যতবার আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র হয়েছে, জননেত্রী শেখ হাসিনা সেই দেশীয় শত্রু এবং বিদেশি শত্রুদেরকে চিনতে পেরেছেন। তাই আজকের দিনে আমি মনে করি এই স্লোগানটি অসম্ভবভাবে উপযোগী। কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র, তা আমরা সবাই জানতে পারছি। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার উর্বর মাটিতে যেন সোনা ফলে, ঠিক তেমনি পরগাছাও জন্মে। বাংলাদেশের কতগুলি রাজনৈতিক পরগাছা রয়েছে যারা বাংলার মানুষের দুঃখ দুর্দশার জন্য দায়ী। সত্যি তো তাই। কি আমরা চিনতে পারি নাই বাংলাদেশের রাজনীতিতে পরগাছাগুলি? সেই জামাত, সেই বিএনপি, সেই কিছু আজকের বামফল যারা বঙ্গবন্ধুর উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে নষ্ট করে ধর্ষাত করতে চায়। এই পরগাছাগুলিকে আজকের 16 আগস্টের দিনে আমাদের শপথ নিতে হবে। পরগাছাগুলিকে ধানের খেতে যেভাবে নিড়ানি দিয়ে চাষ করে উঠায়, তেমনি আমরা তুলে ফেলবো এই পরগাছাগুলিকে। বাংলাদেশকে স্বাধীনতার মূল মন্ত্রে আমরা ফিরিয়ে আনবো। প্লিজ রাশেদুল প্লিজ। বঙ্গবন্ধু বলেছেন,
আমাদের চাষিরা হলো সবচেয়ে দুঃখিত, নির্যাতিত শ্রেণী, এবং তাদের অবস্থার উন্নতি আমাদের উদ্যোগের বিরাট অংশেই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। তারই সুযোগ্য কন্যা আজকে আমাদের গর্বের প্রধানমন্ত্রী 10 টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা দিয়ে শুরু করে ধাপে ধাপে সারের দাম 3 ভাগের 1 ভাগে নামিয়ে এসে আজকে সেই কৃষককে কৃষি যান্ত্রিকীকরণে 60 থেকে 70% ভর্তুকি দিয়ে আজকে কৃষকদেরকে আজকে উনি পরম শান্তিতে রেখেছেন। কৃষক আজ ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। তাই তো আজকে স্লোগান উঠেছে, সুখী কৃষক সুখী দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। প্রিয় সাথী ও বন্ধুরা, 1975 সালের 15ই আগস্ট ঘাতকদের নির্মল বুলেটে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে। আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবকে। আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি শেখ কামাল, শেখ জামাল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি কামাল, শিশুপুত্র শেখ রাসেল। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃষক নেতা আব্দুর রব সেনিয়াবাদ সহ 15ই আগস্টের ঘাতক শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করছি জাতীয় 4 নেতা যারা জেলখানায় বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, জাতির পিতাকে 1975 সালের 15ই আগস্ট আমরা হারানোর পর সারা বিশ্ব যেভাবে কেঁপে উঠে দেশীয় এবং বিশ্ব নেতৃবৃন্দ যে স্লোগানগুলি, যে স্লোগানগুলি বলছেন, সেগুলি আমি বলতে চাই। হাসান মতিউর রহমান একটি সুন্দর পংক্তি লিখেছেন, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, আমরা বিশ্ব ফিরে পেত মহান নেতা, আমরা ফিরে পেতাম জাতির পিতা। এই শব্দ চয়নগুলি দেখি শুধু আমি নয়, সব বঙ্গবন্ধুর সৈনিকদের চোখে অশ্রু নিশ্চিত হয়। প্রিয় সাথী ও বন্ধুরা, কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো উনি বঙ্গবন্ধুকে হারানোর পর বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি। শেখ মুজিবকে দেখেছি ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনি হিমালয়ের মতো। আনকোট। ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের মহান নেতা নেলসন ম্যান্ডেলা উনি বঙ্গবন্ধু সম্বন্ধে বলেছিলেন, কোট, আপসহীন ইয়াসির আরাফাত উনি সংগ্রামী নেতা, উনি কোট বলেছিলেন, আপসহীন সংগ্রামী নেতৃত্ব, কোমল মনের হৃদয় ছিল মুজিবের চরিত্রের বিশেষত্ব। আনকোট। অন্নদা শঙ্কর রায় বলেছিলেন গানের পংক্তি দিয়ে, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহবান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। হেনরি কিসিঞ্জার উনি বলেছিলেন, আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের মতো তেজি এবং গতিশীল নেতৃত্ব আগামী 20 বছরেও এশিয়াতে আসবে না। উইলিয়াম ব্লান্ট মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, যারা মুজিবকে হত্যা করেছে তারা যে কোনো জঘন্য কাজ করতে পারে। আজকে প্রিয় সাথী ও বন্ধুরা, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের পরিপূর্ণতা পেয়েছিল 10ই জানুয়ারি। বঙ্গবন্ধু বাংলার মাটিতে স্পর্শ করার পর বাঙালি জাতির আকুল ক্রন্দন, আকুল আবেদন পূর্ণ হয়েছিল। সেদিন সরাদ্দি উদ্যানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য দিয়েছিলেন। রবীন্দ্রনাথের একটি কবিতা আছে, 7 কোটি বাঙালি হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করুনি। সেদিন
জাতির পিতা শরৎ উদ্যানে রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে রবীন্দ্রনাথ, তোমার কথা আজকে মিথ্যে হয়েছে, বাঙালিরা মানুষ হয়েছে, তারা দেশ মাতৃকাকে শাসন করেছে। প্রিয় সাথী ও বন্ধুরা, এরপর 1961 সালের 17 মে আলোর বর্তিকা হিসাবে ফিরে এসে জননেত্রী শেখ হাসিনা 21টি বছর লড়াই সংগ্রাম করে 1996 সালে দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর খাদ্য ঘাটতির বাংলাদেশ, মঙ্গার বাংলাদেশ, তলাবিহীন ধুরির বাংলাদেশকে যখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ নয়, খাদ্যে উদ্বৃত্তের বাংলাদেশে পরিণত করল, তখন আবারও জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু এবং রবীন্দ্রনাথ দুজনে নেই হয়তো বাহাস করেছেন, দেখো আমার বাঙালিরা মানুষ হয়েছে। মাঝখানে অবশ্য রবীন্দ্রনাথ বাহাস করেছিল বলে কথিত আছে 1975 সালের 15ই আগস্ট, যেদিন জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হলো, রবীন্দ্রনাথও বোধহয় বাহাস করেছিল, দেখো মুজিব, আমার কথাই সত্যি, বাঙালিরা মানুষ হয়নি। আজকের এই দিনে আমি দাঁড়িয়ে বলতে চাই, হয়তো আজকের দিনেও রবীন্দ্রনাথ বঙ্গবন্ধুর সাথে আত্মার সাথে বাহাস করছে, দেখো সেই শকুনের দল, হায়নার দল, সেই বাংলাদেশি পাকিস্তানপন্থীরা, দেশ বিরোধী শক্তিরা স্বাধীনতার পতাকার উপরে তারা হায়নার মতো ছোবল দিয়েছে, বাঙালিরা কি এখনো মানুষ হয়নি? প্রিয় সাথী ও বন্ধুরা, আজকে কৃষক লীগের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন, আমি তাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সারা বাংলাদেশের নেতাকর্মী যারা প্রশ্ন করতে চায়, অশুভ শক্তি যখন 10 তারিখ থেকে তাণ্ডব লীলা শুরু করেছে, আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি সেক্রেটারি প্রতিবাদে রাজপথে রাস্তায় নেমেছি। আপনারা কতজন রাস্তায় নেমেছেন ঢাকা এবং প্রান্তরে? স্লোগানে নয়, কর্ম দিয়ে আমরা প্রমাণ করতে চাই আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার সৈনিক। আমি বলতে চাই না যে আপনারা বঙ্গবন্ধুর সৈনিক, আপনারা আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। জেনেটিক্সের ভাষায় একটি শব্দ আছে, ডরমেন্ট, সুপ্ত হয়ে থাকা। অতিরিক্ত প্রতিকূল পরিবেশে জীবনের বৈচিত্র্য যেমন সুপ্ত হয়ে থাকে, ডরমেন্ট হয়ে থাকে, রিসিসিভ হয়ে থাকে, তেমনি আবার অতিরিক্ত সুবিধা পেলেও, আরামে থাকলেও, অনুকূল পরিবেশে থাকলেও কিন্তু এই রিসিসিভ হয়ে থাকে বৈশিষ্ট্যগুলি। এই অংশটিকে জেনেটিক্সের ভাষায় বলে ডরমেন্ট অথবা রিসিসিভ ক্যারেক্টার। আমি বলবো, আপনারা দীর্ঘদিন আরাম আয়েশে থেকে, আপনারা দীর্ঘদিন বঙ্গবন্ধুর আদর্শ থেকে, চেতনা থেকে, আপনাদের সেই আন্দোলনের রক্ত তাজা তৃপ্তটুকু আপনারা হয়তো ডরমেন্ট হয়েছেন। আজকে বঙ্গবন্ধুর সেই জাতীয় পতাকার উপর হায়নারা হাত দিয়েছে। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আপনাদের সুপ্ততা কাটিয়ে জাগো কৃষক, জাগো। আমি বলতে চাই, টুঙ্গিপাড়ার মাজার থেকে ডাক এসেছে, আমরা সবাই মাঠে নামবো, এই শক্তিকে মোকাবেলা করব। আজকের এই আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়ে আমাদেরকে আরো বেশি চেতনা ও শক্তি দিবেন এই হায়নাদেরকে দমন করার জন্য। পরিশেষে আজকে ইলেকট্রনিক, প্রিন্ট এবং জাতীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব সভাপতি বাংলাদেশ কৃষক লীগ কৃষিবিদ সমীর চন্দ্র ওনার বক্তব্য দেওয়ার কারণে। প্রিয় সুধীজন, আমাদের মাঝে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জয়ন্তী শেখ হাসিনা উপস্থিত আছেন। আমাদের মাঝে এখন বক্তব্য দিবেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব ফরিদুল নাহার লাইলি এমপি। জনাব ফরিদুল নাহার লাইলি এমপি।
শুরু হলো আগস্ট মাস, বাঙালি জাতি শোকাহত। আজকের এই 1 আগস্টে আজকের এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, তিনি বঙ্গবন্ধুর আদর্শের পরিশুদ্ধ উত্তরসূরি, সততার আলোকবর্তিকা, বাংলাদেশের সূর্য সারথী, বাংলার দূরতারা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 5 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি। উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সহ জয়েন্ট সেক্রেটারি বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং কৃষক লীগের সংগ্রামী সকল স্তরের সংগ্রামী সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। বক্তব্যের শুরুতে আমি বিভিন্ন শ্রদ্ধায় স্মরণ করছি বাঙালি জাতির মহানায়ক, মহাকাব্যের মহান পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি। বঙ্গবন্ধু সহযোদ্ধা, ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক, যার অবদানে বঙ্গবন্ধু আজ ইতিহাসের রাজপুত্র, সেই মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে এবং তাদের প্রিয় 3 পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং তাদের আদরের ছোট্ট ছেলে শেখ রাসেলকে এবং 75-এর 15 আগস্ট যারা নির্মমভাবে নিহত হয়েছেন তাদের সবাই আত্মার শান্তি কামনা করছি, যাদের রক্তে ভেজা বাংলার এই পবিত্র মাটি। আজ বঙ্গবন্ধুর পরিবারের রক্তের ঋণের প্রতি শ্রদ্ধা রেখে প্রতি বছর 1 আগস্ট বাংলাদেশ কৃষক লীগ তাদের এই কর্মসূচি পালন করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জননেত্রী শেখ হাসিনা এই বাঙালি জাতিকে বারবার সংকট থেকে উদ্ধার করেছে। এ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। বঙ্গদেশ থেকে আজকের এই উন্নয়নের দেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অবদান। বর্তমান প্রজন্মের কাছে শেখ হাসিনা আশ্চর্য সাহসী রাজনীতিকের নাম, যার সুদূর প্রসারী পরিকল্পনায় ভবিষ্যতের বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধী অপশক্তি জনগণের উন্নয়নকে নস্যাৎ করার অপচেষ্টায় এখনো লিপ্ত। বিগত আজ থেকে 13 দিন আগে দেশবিরোধী চক্র দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি করেছে তা আমাদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার সুযোগ না দিয়ে বিএনপি জামাতের সন্ত্রাসী গোষ্ঠী দেশে ব্যাপক তাণ্ডব চালিয়েছিল। দুর্বৃত্তরা ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সরকারি স্থাপনা আগুন দিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে। ঝরে গিয়েছে অনেক তাজা প্রাণ। স্বাধীনতা সংগ্রামের পর এমন নিষ্ঠুরতা বাঙালি জাতি আর কখনো দেখেনি। মাননীয় প্রধানমন্ত্রী, দুষ্কৃতিকারীদের কঠিন শাস্তি ব্যবস্থা করুন। ভবিষ্যতে যেন এমন স্পর্ধা দেখানোর সাহস আর তারা না পায়। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা দেশ ও জনগণের শত্রু। আমি আজকের এই কর্মসূচি থেকে বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক
মাননীয় সংসদ সদস্য উন্মোচন স্মৃতিকে অনুরোধ করব, জননেত্রী শেখ হাসিনার অতন্ত্রী প্রহরী হিসাবে বাংলাদেশ কৃষক লীগ আরও শক্তিশালী হবে। শুধু রক্তদান কর্মসূচি নয়, বাংলাদেশ কৃষক লীগ জননেত্রী শেখ হাসিনার চলার পথে মসৃণ করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। আমি পরিশেষে আমি বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা যতদিন বাঁচবেন, তিনি যতদিন আমাদের রাজনীতিতে নেতৃত্ব দেবেন, তার হাত ধরে উন্নয়নের সিঁড়িপথে হাঁটবে লাল সবুজের এই বাংলাদেশ। তার নেতৃত্বেই হবে গণমানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত। আমাদের এই দেশ হবে সুখী, সমৃদ্ধ, উন্নত, শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ। আমি আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সুদীর্ঘ আয়ু কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বেঁচে থাকতে হবে আমাদের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের লাইলি আপাকে তার বক্তব্য দেওয়ার জন্য। আমাদের বাইরে আসলে বৃষ্টি এবং অনেক নেতাকর্মী বাইরে বৃষ্টিতে ভিজছে। মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী আমরা সিনিয়র নেতৃবৃন্দ অর্থাৎ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের কিছু বক্তব্য দিতে না পারার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করেছিলাম, হয়তো বৈরী পরিবেশ বা বৈরী আবহাওয়া কারণে দিতে পারলাম না। আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর কবির নানক ভাই। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীর কবির নানক ভাই, আছেন মাহবুল আলম হানিফ ভাই, আছেন সুজিত রায় নন্দী দাদা, আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন বাবু আফজাল ভাই, আছেন সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম ভাই, আছেন যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম ভাই, আছেন যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি মাননীয় মন্ত্রী, আছেন আমাদের যিনি কৃষক লীগের অত্যন্ত দরদি, যিনি কৃষক লীগকে একটি মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, আমাদের মাননীয় মন্ত্রী খাদ্যমন্ত্রী দাদা সাজন চন্দ্র মজুমদার। সাধন চন্দ্র আমাদের সাধন দাদা আমাদের খাদ্যমন্ত্রী। বাংলাদেশ কৃষক লীগকে প্রতিটা জেলা উপজেলায় খাদ্য ক্রয় কমিটিতে অন্তর্ভুক্তি করে উনি একটি সরকারি প্রেস নোট দিয়েছেন, যার জন্য আমাদের কৃষক লীগরা খুবই সম্মানিত হয়েছে। এবারে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু আওয়ামী বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি কৃষক লীগের পাশে ছিলেন, আব্দুর রব সেনেবাত সাহেব সহ ব্যারিস্টার বাদল রশিদ এবং ইউসুফ হোসেন হুমায়ুন স্যার, অর্থাৎ আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, আমাদের আইন অঙ্গনে যিনি দিক নির্দেশনা দিচ্ছেন বর্তমানে, সেই আমাদের সিনিয়র অ্যাডভোকেট জনাব অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন স্যার। আজকের 1 আগস্ট, এই আগস্ট মাস বাঙালি জাতির জন্য সবচেয়ে শুভগ্রহ। এই জন্য এই মাসে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং স্থানীয় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে স্মরণ করে আজকে সবাই উপস্থিত, তার সুযোগ্য কন্যা
আমাদের গর্ব পৃথিবীর ইতিহাসে যে কজন নারী প্রধানমন্ত্রী হয়েছেন, আমার বিশ্বাস, আমি যদি জানি, তার মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা। আমি শুধু দুটি কথা বলে শেষ করছি। আজকের আমি কৃষক লীগ এসছির জন্য, আমি যখন বরিশাল থাকতাম তখন আব্দুল হোসেন নির্বাচন সেখানে আইনজীবী ছিলেন, আমিও আইনজীবী ছিলাম। কৃষক লীগ যখন সৃষ্টি হয় বরিশালে, আমি সাধারণ সম্পাদক, উনি ছিলেন সভাপতি। এই একটা টান আমার হয়ে গেছে প্রথম থেকে, আজকের থেকে না। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি প্রেজেন্ট কনটেক্সটে, সেটা হচ্ছে যে আমাদের সচেতন থাকতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রে মুক্তিযুদ্ধের সময় ছিল, সপ্তম নৌবহর কিন্তু সিঙ্গাপুর পর্যন্ত এসেছিল। আবার বঙ্গবন্ধু হত্যার পেছনে যদি ইতিহাস দেখেন, সেখানে কিন্তু আন্তর্জাতিক দেশের ষড়যন্ত্র ছিল। আজকের যে কনটেক্সট, সেটা কিন্তু আমরা তার থেকে বেরোতে পারি নাই। কিন্তু বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে যে দিয়েছেন, ইনি আছেন এখানে উপস্থিত, তার বলিষ্ঠ নেতৃত্বে সাহসী পদক্ষেপের জন্য আজকের পৃথিবীতে তিনি প্রমাণিত হয়েছেন বলিষ্ঠ নেতৃত্ব, সাহসী কারেজের নেতৃত্ব। আমরা বিশ্বাস করি, আশা করি তিনি এই পথে এগিয়ে যাবেন। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু দিয়েছেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, বঙ্গবন্ধু অমর হোক। ধন্যবাদ জনাব ইউসুফ হোসেন হুমায়ুন স্যারকে, ওনার সাবলীল এবং কৃষক লীগের সঙ্গে যে ওনার আত্মার সম্পর্ক, এটা আমরা আজকে আসলে কৃষক লীগের প্রতিটা নেতাকর্মী জানতে পেরে সবাই সমৃদ্ধ হবে বলে আমি বিশ্বাস করি। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসেছেন, বক্তব্য দেবেন প্রধান অতিথি হিসেবে। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পরেই প্রায় 1984 সাল থেকে বাংলাদেশ কৃষক লীগ প্রতি বছর এই 1 আগস্ট রক্তদান কর্মসূচিটি পালন করে থাকেন। আমি একটু কোট করছি, 28 অক্টোবর 19৭ সাল টেলিভিশন এবং বেতারে ভাষণের একটি উক্তি। বঙ্গবন্ধু বলেছিলেন, একটা স্বল্প সময়ে এবারে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নেত্রী এবং বাংলাদেশ কৃষক লীগ তথা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের প্রাণ, আত্মা এবং সবকিছু আমাদের নেত্রী জনাব কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা। জনাব কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বসো বসো, আল্লাহ অনেকবার হয়ে গেছে। আমাদের ছাত্রজি, বাংলাদেশ কৃষক লীগ, বাংলাদেশ কৃষক লীগ, আমাদের ছাত্রজি, আমাদের ছাত্রজি, বাংলাদেশ কৃষক লীগ। এই একদম চুপ বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম চুপ। উপস্থিত আজকে সবার সভাপতি এবং আমাদের কৃষক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের বর্ণ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, আগস্ট মাস, এই মাসটি বাঙালি জাতির জন্য
একটা শোকের মাস। 15 আগস্ট 1975 সাল বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায়। আমরা 15 আগস্ট 1975 সালে হারিয়েছি আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, একটা জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, যিনি নিজের জীবনের সবকিছু ত্যাগ করে এদেশের মানুষের ভাগ্য গড়ার জন্য আজীবন সংগ্রাম করে, জেল জুলুম অত্যাচার সহ্য করে, যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিলেন। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমাদের মর্যাদা দিয়েছিলেন। তাকে ঘাতকের নির্মম বুলেটে জীবন দিতে হয়েছে। শুধু যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করেছে তা নয়, একই সাথে আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করেছে। আমার 3 ছোট ভাই, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট্ট ভাইটি আমার, যার মাত্র 10 বছর বয়স, তাকেও হত্যা করেছে খুনিরা। কামাল জামালের নবপরিণীত বধূ এবং আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিরকে হত্যা করেছে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন ছুটে এসেছিলেন, বাড়ি আক্রান্ত হয়েছে। ঘাতকের দল তাকেও ছাড়েনি, তাকেও হত্যা করে। পুলিশ অফিসার সিদ্দিকুর রহমান বাধা দিয়েছিল ঘাতকদের দোতলায় যেতে, তাকেও হত্যা করে। ঠিক একই সাথে আমার মেজ ফুপুর বাড়ি ধানমন্ডি 13 নম্বর রোডে ছিল, সেই বাড়ি আক্রমণ করে যুবনেতা শেখ ফজলুল হক মনি এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আর্যমণিকে হত্যা করে। মিন্টু রোডে 27 নম্বর মিন্টু রোডে আব্দুল রাব্বাক সানিবাদ সাহেব থাকতেন, যেটা কৃষি মন্ত্রী ছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠক এবং মুক্তিযুদ্ধের সরাসরি পরিচালনা করেছেন, তাকে নির্মমভাবে হত্যা করে। একই সাথে তার 13 বছরের মেয়ে বেবি, 10 বছরের ছেলে আরিফ, 4 বছর নাতি সুকান্ত, ভায়াতুষ পুত্র যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং তার ভাগ্নে সহ ওই বাড়িতে নির্মম হত্যাকাণ্ড চালায়। গুলির আঘাতে আমার ফুপু আহত ছিলেন, আমার 2 ফুফাতো বোন ভাই তারাও আহত এবং বাড়ির কাজের লোকজন আছে। আমার ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে ছিলেন। এখন আমার ফুফাতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15 আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকার আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে
এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকে প্রায় মরণাপন্ন অবস্থা। এখন আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21 আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সব থেকে যে প্রাচীন সংগঠনগুলির, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায় সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার আমরা অর্জনও করেছি। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আমরা দেশে কি চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে জঘন্য হল আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। সেই যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেক সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণে। কিন্তু 15 আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম, সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা, তারাই ক্ষমতায়। জাতির পিতার হত্যাকারী, তাদের বিচার হবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনেও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি, রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। এবং কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। বাংলাদেশের
যেখানেই গিয়েছি সেখানেই বাধা পেয়েছি। কখনো বোমা হামলা, সরাসরি গুলি, আক্রমণ, জনসভায় বড় বোমা পুঁতে রাখা, প্রতিনিয়ত এই ধরনের অবস্থা মোকাবেলা করেই আমাদের চলতে হয়েছে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে। মোহাম্মদ হানিফের কথা আমি স্মরণ করি এবং আমার সাথে আরো যারা ছিল, আমাকে মানব ঢাল রচনা করে রক্ষা করেছিল 21শে আগস্ট। প্রতিবারই যখন আক্রান্ত হয়েছি সরাসরি গুলি করেছে, কত জীবন ঝরে গেছে। 88 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে 30 জনের মতো আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করে। আমি ট্রাক রূপে ছিলাম, সরাসরি আমাকে গুলি করা হয়েছিল। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই অবস্থা মোকাবেলা করেই দীর্ঘ 21 বছর পর আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা তার বিচার করেছি, যুদ্ধ অপরাধীদেরও বিচার করেছি। এটা করতে যে সেখানে অনেক হুমকি ধামকি অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে, তাই আমরা সেই খুনিদের বিচার করেছি। জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি। আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না, যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম। বাংলাদেশ মুক্তিযুদ্ধে চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি, বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। এমনকি সেই যুদ্ধ জাহাজ 7 ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখন তাদের বক্তব্য ছিল, এই দেশ স্বাধীন হয়ে কি হবে, এটা তো বটমলেস বাস্কেট হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে এই দেশ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সেখানে মানুষ গরিব, ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে। এইভাবে তারা ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে। খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমার একটাই প্রত্যয় ছিল যে এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, এবং এই বাংলাদেশ আর্থ সামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, তাদের থেকেও আরো উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ 33তম অর্থনৈতিক দেশ, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি, জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন 75-এর পর সেই 21 বছর, এবং তারপর আবার 2001 থেকে 8, এই 29 বছর কিন্তু বাংলাদেশ 1 ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে,
বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্র্যের হার যেখানে 41 ভাগ আমরা 18 ভাগে নামাতে পেরেছি, হত দরিদ্র 25 ভাগের থেকে আমরা মাত্র 5 ভাগে নামিয়ে এনেছি, প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, চিকিৎসা সেবা দোরগোড়ায় নিয়ে গেছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি, সাক্ষরতার হার 45 ভাগ থেকে আজকে 78 ভাগে উন্নীত করতে পেরেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, সেটাও আমরা বাস্তবায়ন করেছি। আধুনিক প্রযুক্তি ব্যবহারে আমাদের যুব সমাজ, আমাদের ছাত্র ছাত্রী তারা কিন্তু সেই সুযোগ পেয়েছিল। আজকে যারা বাংলাদেশে হয়তো 20 বছরও বয়স, তারা তো কল্পনাও করতে পারে না যে মাত্র 2008-এর বা 2007-8-এর বাংলাদেশ কেমন বাংলাদেশ ছিল, বা 96 সালের আগে কেউ একটা কম্পিউটার ব্যবহার বা একটা ইন্টারনেট ব্যবহারও জানতো না। এটা কিন্তু এরা জানে না, নতুন প্রজন্ম। তারা যখন বড় হচ্ছে তখন তারা সবই পাচ্ছে, হাতের মুঠোয় মোবাইল ফোন, ইন্টারনেট সার্ভিস, প্রযুক্তি ব্যবহার, শিক্ষায় দীক্ষায় আধুনিকভাবে আমাদের শিক্ষা নীতিমালা প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছি। তো সেই সুযোগে তারা জাতীয় আন্তর্জাতিকভাবে যাতে পড়াশোনা করতে পারে, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আমরা তাদেরকে সেই প্রাইমারি থেকে প্রি প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত আমরা বৃত্তি উপবৃত্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, যে একটা শিক্ষিত জাতি গড়ে উঠবে এবং যে জাতি হবে অসাম্প্রদায়িক চেতনা উন্নত জাতি। আমরা যখন সেইভাবে কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা কি দেখলাম, ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে, যারা ওই যুদ্ধ অপরাধীদের দোষর ছিল। এদেশে গণহত্যা, লুটপাট, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ, এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত তাদেরই দোষর হিসেবে নিজেদেরকে গড়ে তুলেছে। আর সেই আঘাতটা আপনারা দেখলেন এই মাত্র কিছুদিন আগে কোটা আন্দোলনের নামে যখন সব রাস্তায় বেরিয়ে এলো, আমরা তাদের বললাম কোটা আন্দোলন হয়েছিল 2018-তে, আমরা এটা মেনে নিয়ে বাতিল করে দিয়েছিলাম কোটা পদ্ধতি। কিন্তু হ্যাঁ, মুক্তিযোদ্ধার সন্তানরা মামলা করলো, সেখানে আবার আমার করা যে প্রজ্ঞাপনটা বাতিল করে দিল হাইকোর্ট, আবার কোটা ফিরে আসলো। সাথে সাথে সরকারের পক্ষ থেকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করা হলো। আপিল করা হলে পরে হাইকোর্টের রায়টাকে সাসপেন্ড করে দেওয়া হলো, কাজে আবার সেখানে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং পূর্ণাঙ্গ শুনানির তারিখও দেওয়া হলো। 5 জুন এই রায় হয়েছিল, পুরা জুন মাস চলে গেল। জুলাই মাসের 7 তারিখ থেকে হঠাৎ দেখি আবার কোটার জন্য আন্দোলন। যখন কোটা পদ্ধতি নাই, তখন কিন্তু কোটা পদ্ধতি নাই, কিন্তু তখনই আন্দোলন। আর আন্দোলন না, সেখানে দেখা গেল ঝাঁকে ঝাঁকে সব জড়ো হয়ে যাচ্ছে, শিক্ষক থেকে শুরু করে গার্জিয়ান থেকে শুরু করে সবাই, অনেক শিশুদের নিয়েও হাজির হচ্ছে। আমার খুব সন্দেহ হলো যে এটার পিছনে অন্য কিছু আছে, আমি সেটা বেরোচ্ছিলাম। তাহলে এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনি তাদের সাথে আলোচনা করা, এমনকি তারা মন্ত্রীদের সাথে কথা বলছে, সে ব্যবস্থাও করা, সবই করা হয়েছিল, কিন্তু আর কোনো তো কিছুই মানবে না। হাইকোর্টের যে তারিখ, সে তারিখটা এগিয়ে নিয়ে আসা হলো। এগিয়ে নিয়ে এসে অ্যাপিলেট ডিভিশন চেম্বার জাজ থেকে রায় দেওয়া হলো, ঠিক যা চেয়েছিল তার থেকে বেশি।
তার থেকে বেশি দেওয়া হলো। তাদের এক দফা দাবি ছিল কোটা সংস্কার, সেই যে দাবি করেছে সেই দাবি সংস্কার করে দেওয়া হলো, কিন্তু সেই সংস্কার করে দেওয়ার পরেও তাদের আন্দোলন থামে না, দাবি থামে না। ঠিক এর পিছনে কি ছিল সেটা আমরা দেখলাম যে ঠিক একে একে যেগুলি মানুষের জীবন নেওয়া এবং আন্দোলন কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, অপরদিকে যে সমস্ত প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, যেমন দুর্যোগ মোকাবেলার বিষয়ে আমরা সব থেকে অগ্রগামী ছিলাম। আমাদের সামনে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস যে কোনো সময় আসতে পারে, কিন্তু আমাদের ডিজিটাল পদ্ধতিতে এত চমৎকার সিস্টেম আমরা তৈরি করেছিলাম যে যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো জায়গায় এই ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সমস্ত খবর আমরা পেতে পারবো, তাৎক্ষণিকভাবে তাদের সহযোগিতা করতে পারবো। এটা তো মানুষকে বাঁচানোর জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য। সেখানে অগ্নিসংযোগ। বাংলাদেশ টেলিভিশন মানুষের একটা সাংস্কৃতিক চর্চার জায়গা, সেখানে অগ্নিসংযোগ। আমাদের সেতু সারা বাংলাদেশটাকে আমরা একটা নেটওয়ার্কে তৈরি করে দিয়েছি, এবং পদ্মা সেতু আমরা নিজস্ব অর্থায়নে করেছি, সেই সেতু ভবনে অগ্নিসংযোগ। এমনকি আমাদের ডিজিটাল সিস্টেম যেটা আমরা করেছি, ডাটা সেন্টার, বিটিআরসি ভবন, যেখান থেকে পুরো ডিজিটাল সিস্টেমটা সারা বাংলাদেশে পরিচালনা করা হয়, স্যাটেলাইট থেকে যেখানে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে আগুন দেওয়া হলো। এমনকি সাবমেরিন কেবল, এটা মাটির নিচ দিয়ে ছিল রাস্তা করার জন্য, সেটা কিছু দিনের জন্য উপরে রাখা হয়েছিল, সেটাকে নষ্ট করা হলো। পাশাপাশি আরো কত বলবো, একের পর এক ধ্বংস, আগুন দিয়ে পোড়ানো। এবং আমাদের স্বাস্থ্য, কোভিড-19 মোকাবেলা করে সারা বিশ্বে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করেছি। তার জন্য যে হসপিটালটা তৈরি করেছিলাম, সেই কোভিড-19 হসপিটাল, সেখানে আগুন। সেই সাথে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন জায়গায়, অর্থাৎ মানুষের সেবা দেওয়ার প্রতিটি জায়গার উপরে একটা আঘাত হানা। তার সাথে আসলো মেট্রো রেল, অত্যন্ত আধুনিক মেট্রো রেল, দুইটা স্টেশন পুড়িয়ে দিল। একটা মিরপুর স্টেশন থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ যাতায়াত করত। গোটা এই মেট্রো রেলে প্রতিদিন 2.5 থেকে 3 লক্ষ মানুষ নির্বিঘ্নে তার কর্মস্থানে যেতে পারত, ফিরে আসতে পারত, কর্মঘণ্টা বাঁচত, নিরাপদে যাতায়াত করতে পারবো, বিশেষ করে মেয়েরা যাতায়াত করতে পারবো। সেখানে আঘাত করা। এক্সপ্রেসওয়ে 2010 থেকে প্ল্যান করে সেটা কেবল তৈরি করা শুরু করেছি, শেষ করেছি। মানুষ খুব অল্প সময়ের মধ্যে তা যাতায়াত করতে পারে। প্রবাসী যারা আসতো বা আমাদের কর্মজীবী, তারা অতি অল্প সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে যেতে পারতো, আবার ফিরে আসতে পারত। সেটা টোল প্লাজা ভেঙে নষ্ট করে দেওয়া হলো যাতে চলতে না পারে। যেখানে আমরা চেয়েছিলাম এটাকে আরো মডার্ন করে দিতে, ডিজিটাল সিস্টেম, গাড়ির সাথে ডিভাইস লাগানো থাকবে, দাঁড়িয়ে থেকে টোল দিতে হবে না, গাড়ি পাস হয়ে গেলেই টোল পেয়ে যাবে। কিন্তু এখন সেই পুরো টোল সিস্টেমটাই আগুনে পড়া। হানি ফ্লাইওভার, যেখানে নারায়ণগঞ্জ বা কুমিল্লা বা ওই অঞ্চলে যেতে গেলে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যামে আটকা থাকতে হতো, সেটাও টোল প্লাজা পোড়ানো, সেটারও ধ্বংস। অর্থাৎ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ঠিক মানুষের সেবা দেওয়ার জন্য যে কাজগুলি, সেই জায়গাগুলিতেই কিন্তু আঘাতটা হানা হয়েছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। কারণ আমাদের প্রতিটি জায়গায় সড়ক, সেতু থেকে শুরু সবকিছু আগুন দিয়ে পোড়ানো। এবং এই আগুন দিয়ে যে পোড়ানো সমস্ত গাড়ি, সিটি কর্পোরেশনের ময়লা ফেলার যে গাড়িগুলি, অত্যন্ত আধুনিক গাড়ি, যেখানে কয়েক টন ময়লা একসাথে এটাকে একেবারে কম্পোজ করে, পুরা কম্প্রেসারের মাধ্যমে আমরা চেপে অল্প করে সেগুলি বর্জ্য ব্যবস্থাপনা ওই গাড়ির ভিতরে সেটা করে ফেলা যেত।
সেগুলি পুড়িয়ে দেওয়া হলো। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ঢাকা শহরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আগে ছিলই না। সায়দাবাদ 1 প্রথম আমি 96 সালে সরকার এসে করি, এরপর সায়দাবাদ 2, সায়দাবাদ 3 এবং অন্যান্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। সেই একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে আগুন, সয়েজ সিস্টেম, বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃপ্রণালী, সে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে যেও আগুন। মনে হল যে জনগণ একটু আরামে থাকবে, জনগণ একটু ভালো থাকবে, জনগণ একটু সুস্থভাবে চলবে, জনগণের মানে সবকিছুতে, এটা সুপেয় পানি, পয় নিষ্কাশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের আন্দোলন? আর সেই সাথে আজকে কত মানুষের জীবন গেছে, চারিদিক থেকে অস্ত্রধারী, কোথাও এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 300 কামরা, সেখানে এখন ভিডিও ফুটেজে পাওয়া গেছে সেই হাতে অস্ত্র সহ, কারো হাতে তরবারি, কারো হাতে লাঠি, কারো হাতে শাবল নিয়ে সমস্ত পুরো তছনছ করে দেওয়া হয়েছে এবং সমস্ত ছেলেদের সব জিনিসগুলি পুড়িয়ে দেওয়া। মেয়েদের হোস্টেল, সে রোকেয়া হল, শামসুন্নাহার হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, মেয়ে হয়ে মেয়েদের উপর যে টর্চার, ঠিক পাকিস্তানি আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো মেয়েদের উপর। মুক্তিযোদ্ধা সন্তান বা ছাত্রলীগ করে, ছাত্রলীগ করতে পারবে না, তাদের উপরে জুলুম অত্যাচার। এক মেয়েকে 100 বার উঠবস করালো। আর তারপরে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করতে, এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। এবং এদের হাত থেকে সাংবাদিক রেহাই পায়নি, সাংবাদিক হত্যা করেছে, সাংবাদিককে মারধর করেছে, আর সাধারণ মানুষ, ছাত্র, যুব, আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটল, যেখানে দাবি 100% মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আর সেই সাথে সাথে পুলিশ হত্যা করে, শুধু হত্যা না, কিরকম বিভৎস দৃশ্য আপনারা দেখেন, যে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হলো, পা বেঁধে উপর দিকে মাথা নিচু করে। আমাদের গাজীপুরের যে কর্মী দলের, তাদের তো মেরেছেই, হাসপাতালে চিকিৎসা নিতে গেছে, সেখান থেকে বের করে নিয়ে এসে পা গাছের সাথে ঝুলিয়ে রেখে তারপর তাকে গুলি করা হয়েছে। তো পুলিশের উপরে আক্রমণ, কত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, র্যাবের গাড়ি চালাচ্ছে তাকে যেভাবে মারা, এমনকি আমার মোটর কেডের যে পাইলট থাকে যাত্রাবাড়ির দিকে ডিউটিতে আসবে, তাকে ধরে সেখানে মেরে লাশ ফেলে দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি ঢুকে ঢুকে কোথায় পুলিশ আছে, পুলিশকে মারতে হবে, আর আওয়ামী লীগ কোথায় থাকে তাকে মারো। মসজিদে ঢুকে মসজিদের মাইক ব্যবহার করে মিথ্যা অপবাদ দিয়ে মানুষ ডেকে নিয়ে এসে তারপরে এই নারকীয় কাণ্ড চালানো হয়েছে। 4 জন শিশু মারা গেছে এবং এ পর্যন্ত অনেকগুলি মৃত্যুর খবর আপনারা পেয়েছেন। বাংলাদেশে আসার পর থেকে আর 75-এর পর থেকে তো আমরা শুধু লাশের মিছিলই পাচ্ছি, দেখছি। এবারেও প্রায় 200-র উপর মানুষ মারা গেল। স্থাপনাগুলি ভেঙেছিল, ঠিক আছে, মানুষের হয়তো সাময়িক কষ্ট হচ্ছে, আগে যেখানে এত আরামে চলতে পারত হয়তো সেটা করতে পারছে না। সেগুলি তো এক সময় আবার সময় লাগবে, কিন্তু এক সময় সেগুলি ঘুরে তোলা যাবে।
কিন্তু যে জীবনগুলি ঝরে গেল, ছোট্ট ছোট শিশুরা গুলিবদ্ধ, এই গুলিগুলি কিভাবে লাগলো? তারপর মিথ্যাচার, দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। সেখানে তদন্তের জন্য লোক গেছে, তারা দেখে তাহলে সেখানে হেলিকপ্টার দিয়ে গুলি করলো কিভাবে? যখন পুলিশ আটকা পড়লো, যখন বিটিভিতে এখানে আগুন দিচ্ছে একটার পর একটা, আমরা হেলিকপ্টার থেকে সেখানে পানি দিয়ে আগুন নেভাবার চেষ্টা করছি, কারণ ফায়ার ব্রিগেড যেতে পারে না। আমার সব থেকে আধুনিক ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলি সব পুড়িয়ে দিয়েছে, মানুষগুলিকে মেরে তাড়িয়ে দিয়েছে। তখন বাধ্য হয়ে হেলিকপ্টার থেকে আমরা পানি দিয়ে সে আগুন নেভাতে চেষ্টা করলাম। সেই সময় আবার অনেক জায়গায় পুলিশ আটকা পড়লো, তার নিচে আগুন দিয়ে দিয়েছে, পুলিশ উপরে ছাদে বসে আছে, খবর দিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার করলাম। শুধু পুলিশ কেন, অনেক জায়গায় বিভিন্ন বিল্ডিং এ যে সমস্ত কর্মকর্তারা আটকা পড়েছে, আমরা হেলিকপ্টার দিয়ে দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। এমনকি নারায়ণগঞ্জে কাজপুরে সেই 10 তলা ভবন আগুন দিয়ে দিয়েছে, তার মালিক থেকে শুরু করে সবাই উপরে যখন ফোন করলো সঙ্গে সঙ্গে পাঠিয়ে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হলো। গাজীপুরের জাহাঙ্গীর, ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো, তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে আর বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, শিখে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম, পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সবকিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? দাবি যেটা ছিল সেটা তো পূরণ হয়ে গেছে, তারপরে আবার এইভাবে নেমে আসলে আঘাত পাইতো সাধারণ ছাত্রছাত্রী। আর যারা এই আন্দোলনকে কেন্দ্র করে তাদের একটা জিঘাংসা বা সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গি কর্মকাণ্ড চালায়, তারা তো তাদেরটা করে, তাতে ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। এখানে পুলিশ, র্যাব, সাংবাদিক, সাধারণ মানুষ কেউ তো রেহাই পায়নি, প্রত্যেকেই হয় আহত। এবং এই যে আহতদের আমরা দেখতে গেলাম, সেখানে মাত্র কয়েকজন আমরা পেলাম, মাত্র 5-6-7 জন ছাত্র, বাকি সবই দেখা গেল কয়েকটা শিশু ছিল, আর বেশিরভাগই সাধারণ খেটে খাওয়া মানুষ। কারণ ওই আঘাত পেলে মলে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি তো বেশি পায়, তাদের জীবন জীবিকা কিভাবে চলবে? কেউ পরীক্ষা দিতে যাবে, হয়তো দিয়েছে, সেই রকম ছাত্র আমি 1-2 পেলাম কয়েক হাসপাতালে। আমি তো প্রত্যেকটা হাসপাতাল আমি শুরুতে যাইনি, কারণ ইনফেকশন ছিল, হয়ে যাবে সেই ভয়ে। আমাদের ডাক্তার বেগম রোকেয়া এবং আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে এরা সব জায়গায়, আমাদের দলেরও যারা বিভিন্ন জায়গায় হাসপাতালে যে খোঁজ নিয়েছে, খবর নিয়েছে, যাদের প্রয়োজন ব্লাড দেওয়া, সবকিছু আমরা সমস্ত চিকিৎসা সব ব্যবস্থা আমরা করেছি। কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা, এটাতে জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা। আমি আগেই সাবধান করেছিলাম, আপনাদের মনে আছে 17 তারিখে বোধহয় আমি টেলিভিশনে ভাষণ দিয়ে গার্জিয়ান, অভিভাবকদের বলেছিলাম, শিক্ষকদের বলেছিলাম, যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে, আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না। কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ তারা কত দূর কি করতে পারে। আমি তাদেরকে সতর্ক করেছি যে হাইকোর্টে অ্যাপিলেট ডিভিশন রায় দেবে, আপনারা হতাশ হবেন না। আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে, কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না, তাদের যেটা দাবি, কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে, আমরা সেটুকু করতে পারি আইনতভাবে, যদি আমি কোর্ট কাছারি আদালত মেনে চলি। সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবেন না। তারপরেও তারা না থেমে, যে আজকে যে সারা বাংলাদেশে এই এত
গুলি প্রাণ ঝরে গেল, এ দায় দায়িত্ব কার? একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায়, কিন্তু একটা জীবন গেলে, প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না। আর যারা আপনজন হারিয়েছে, যে মা তার সন্তান হারিয়েছে, যে সন্তান যার বাবা হারিয়েছে, তাদের কষ্ট আর কেউ না বুঝুক, আমি তো বুঝি। কারণ আজকে এই আগস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথার ভিতরে কষ্ট নিয়েই এই বাংলাদেশে ফিরে এসেছিলাম। নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃস্নেহ বঞ্চিত করে কেন? বাংলাদেশের মানুষের জন্য, যে এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সাধারণত সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্র্যের হাত থেকে মুক্তি পাবে, বাংলাদেশ উন্নত হবে, সমৃদ্ধশালী হবে, বিশ্ব দরবারে একটা মর্যাদার আসন পাবে। যে মর্যাদা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম, 1975 সালে 15 আগস্টের পর যে আমরা হারিয়েছিলাম, আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো। আমি কিন্তু এনেছি। বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আর আজকে আমরা কি দেখি? আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে। এই যে এতদিন এত শ্রম দিলাম, কষ্ট দিয়ে, নিজের দিকে তো তাকাইনি, নিজের ছেলেমেয়ের জন্য কিছু করিনি, যেটুকু করেছে দেশের মানুষের জন্য, যা কিছু করেছে মানুষকে দিয়েছি। প্রতিটি মিনিট, প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি। কারণ আমি জানি, আমি বলতাম যে টাইম ইজ টু শর্ট, কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে। কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি, কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আজ মানুষের জন্য কাজ করব। সেই যে 10 বছরের ছেলে আর 8 বছরের মেয়েকে মাতৃস্নেহ বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি, এবং প্রতিটি জায়গায় উন্নতি করেছে। প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে, প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি, প্রতিটি মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি। এটা কি অপরাধ? এটা কি আমার অপরাধ ছিল? আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বদনাম, আর আমি তো আছি, যখন থেকে আসছি তখন থেকেই গালি খাচ্ছি, তো খাচ্ছি। আমি তো পড়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশে তাণ্ডব, জঙ্গিবাদ, বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল। আবার 2013 সাল শুরু হল অগ্নিসন্ত্রাস। সাধারণ বাসে মানুষ যায়, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয়। প্রায় 3000-এর উপরে মানুষকে পুড়িয়ে মারল। আর গাড়ি, সে তো 3800-এর উপরে বাস, প্রায় 29টা রেল, 70টা 76টা সরকারি অফিস, 9টা লঞ্চ, এবং এমন কিছু নেই যে না পড়ালো। গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে, তাও শোনেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই স্কুটারের যেখানে 3 হুইলার, ড্রাইভার ভিতরে বসে বাইরের থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে একটু শুদ্ধ পুড়িয়ে দিল। ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে, ছেলে ভিতরে, অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল, বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে মারাচ্ছে, কিচ্ছু করতে পারছে না। এইরকম তাণ্ডব চালালো এই বিএনপি জামাত মিলে 2013 সালে, আপনাদের নিশ্চয়ই মনে আছে।
সেখান থেকে যেভাবে হোক আমরা উদ্ধার করলাম, মানুষকে সেখান থেকে ফিরে আনলাম। আবার 2014 500 স্কুল পুড়িয়ে দিয়েছিল, মানে ছেলে মেয়ের লেখাপড়ার দরকার নাই আর কি। কোর্টে হামলা করলো, জজের উপরে বোমা হামলা, আইনজীবীর উপরে বোমা হামলা, আইনজীবী পর্যন্ত মারা গেল। 2015-তে একই অগ্নি সন্ত্রাস, রাস্তা কেটে দিল, হাজার হাজার গাছ কাটলো। এই 13 থেকে 15 আর এই ধরনের 3225 জন মানুষই মারা গেল। এরা জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মেরেছিল। আর এবার মানুষকে হয় গুলি নয়, এবং কিছু কিছু ঘটনা এমন ঘটেছে এগুলি আস্তে আস্তে। আমি এই জন্য আন্তর্জাতিকভাবে আমি বলেছি যে আমি এখানে কারো দাবির অপেক্ষা রাখিনি, তার আগে আমি একজন মানে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিই। এখন ঘটনা যখন আরো, তখন মাত্র 6 জন মারা গিয়েছিল, এখন আরো বেশি ঘটনা ঘটেছে। আমরা এখন 3 সদস্য বিশিষ্ট এই জুডিশিয়াল কমিটি গঠন করে তাদের কর্মপরিধি আরো দিয়ে আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কি কি ভাবে কি কি ঘটনা ঘটেছে। এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক। কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের। কারণ আমরা গড়ব আর কেউ এসে খালি ভেঙে সব তাবা তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষ ভুক্তভোগী হবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা। এটাই তো আমি দেখি সব থেকে তাদের বড় জিনিস। জঙ্গি সারা বিশ্বব্যাপী কি ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে হলি আর্টিজানের পরে আর একটা ঘটনা আমরা করতে দেইনি। আমাদের গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে সজাগ থেকেছে, তারা নিজেরা জীবন দিয়েছে, কিন্তু এই জঙ্গিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছে। কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্র ছায়ায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভয়াল দাঁত দেখালো, আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে, আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে ভেতরে মিছিল মিটিং করে করে পোড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি। অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই। তো তারা যদি একটু রোদ্রে পড়ে একটু স্লোগান দেয় বসে, তা বসলো, এটাতে তোমরা কিছু বলবো না। পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে, তারা মিছিল করে যেখানে যেতে সেখানেই তাদের নিয়ে গেছে, খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা। আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে, এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন, ছাত্রদের আন্দোলন দমন করেছিল। আমরা তো তা করতে যাইনি, ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি, বরং তাদের দাবিগুলি। তখন তাদের দাবিটা কি? কারণ এটা তো আমার করা, প্রজ্ঞাপন বাতিল হয়েছে, আমরা আপিল করেছি, সেটা আবার আমরা পেয়ে গেছি। সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে? তারপরে এই যে ঘটনাগুলি ঘটল, আজকে দেশবাসীর কাছে এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব, সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি। ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম বিশাল বোমা, সরাসরি গুলি
এটা দেখার পরে কতজন নামতে পারে? আমি তো কখনো ভয়ও পাইনি, পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জীবন মান উন্নত করতে হবে, এবং আমি দাবি করতে পারি সেটা করেছি। এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এটা বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি, জনগণের দিচ্ছি। এমন ভাবে পোড়ানো, সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা, যেভাবে শিশু হত্যা করা, মানুষ হত্যা করা, ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে। এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের। আজকে আমি জানি জাতির পিতা আজকে আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম, কিন্তু সেগুলি আজকে ধ্বংসস্তূপে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এদের বিচার একদিন হবে। এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক, কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয়, আমাদেরই তো লাশ পড়ে। কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না। আর এদের মূল শক্তি যে ওই জামাতে ইসলামী এবং শিবির, যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে। সন্ত্রাস বিরোধী যে আইন 2009, সেই আইনের 18 ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে, কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই, তাদের আমি দেশের মানুষের সহযোগিতা চাই। আমি জানি বারবার আঘাত আসবে, আমি পরোয়া করি না। আল্লাহ জীবন দিয়েছে, একদিন নিয়ে যাবে, কিন্তু যেখানে মানুষের জন্য কল্যাণের কাজ, সে কল্যাণের কাজ আমরা করেই যাব। আজকে 1 আগস্ট, এই মাসটাই খুব কষ্টের। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্ত ঋণ শোধ করে গেছেন। আমরা এই 15 আগস্টের পর থেকেই, যখন থেকে রাজনীতি চালু হয়েছে, আমরা এই 15 আগস্ট উপলক্ষে রক্তদান কর্মসূচি হাতে নিয়েছি এবং আমাদের এক একটা কর্মসূচিতে আমরা এক একটা আমাদের সহযোগী সংগঠকের দায়িত্ব দিই। কৃষক লীগের উপরই দায়িত্ব। তাই 1 আগস্ট রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই শোকের মাসের কর্মসূচি আমরা পালন করি। আমি আহ্বান জানাবো আমাদের নেতাকর্মী যে যেখানে আছেন, একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত, ইউনিয়ন, উপজেলা, জেলা, প্রতিদিন এই আগস্ট মাসে আমাদের সকল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন তাদের বিভিন্ন কর্মসূচি থাকবে। এই শোকের মাসে শুধু শোক জ্ঞাপন না, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। তবে সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকেই মাঠে থাকতে হবে, শোক দিবস পালন করতে হবে, সাথে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ এই আগামীতে বন্যা আসতে পারে, ঝড় আসতে পারে, আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে, তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো, আমরাই দাঁড়াই, আর কেউ দাঁড়ায়ও না। তাই এই শোকের মাসে মানুষের সেবা করে, মানুষের পাশে দাঁড়িয়েই জাতির পিতার যে আদর্শ লক্ষ্য সেটাই বাস্তবায়ন করতে হবে। কারণ তিনি আমাদের রক্ত দিয়ে গেছে, তিনি কিছু নিয়ে যাননি, কিছু নিয়ে যাননি, এমনকি এক টুকরো কাফনের কাপড়ও নিয়ে যাননি। তার গরিব মানুষের জন্য ওই রেড ক্রসের মাধ্যমে যে কাপড় দিলে সেই কাপড়ের পাড় ছিঁড়ে তারপর সেই কাফন দেওয়া হয়েছিল। আর আমার মা ভাই তাদের কাউকে কোনো কাফন দাফন কিছুই দেওয়া হয়নি, কাজে তারা কিন্তু কিচ্ছু নিয়ে যায়নি, দিয়েই গেছে।
কিন্তু যে আদর্শ নিয়ে তিনি এই দেশ স্বাধীন করেছেন সেটাই আমরা বাস্তবায়ন করব, এটাই আমাদের প্রতিজ্ঞা। সবাই ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এবার দোয়া অনুষ্ঠিত হবে। আমাদের 15 আগস্ট উপলক্ষে জাতির পিতা সহ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল হবে। আপনারা ধৈর্য ধরে অনুগ্রহপূর্বক বসবেন এবং দোয়ায় অংশগ্রহণ করবেন। সাম্প্রতিক সময়ে যে সহিংসতায় যারা নিহত হয়েছেন প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এখন দোয়া পরিচালনা করবেন। 15 আগস্টের সকল শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করে এবার দোয়া পরিচালনা করবেন। কৃষিবিদ ইনস্টিটিউশনের পেশ ইমাম জনাব মৌলানা ইউসুফ, আপনারা সবাই প্রত্যেককে অনুগ্রহপূর্বক দোয়ায় অংশগ্রহণ করবেন। السلام عليكم ورحمة الله. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া রহমান রাহিমিন। বাংলাদেশ কৃষক লীগ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। ইয়া রহমান রাহিমিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ আজকের এই অনুষ্ঠানে আগত সকল অতিথিবৃন্দকে আপনি কবুল করে নিন। সকলকে আপনি নেক হায়াত দান করেন। সকলের জিন্দেগির গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন। সকলকে সুস্থতার সাথে বরকতময় জীবন যাপন করবার মতো তৌফিক দান করেন। ইয়া রহমান রাহিমিন। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ তার পরিবারের আরো যারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতের উঁচু স্থান দান করেন। জাতীয় চার নেতাকে আপনি জান্নাতবাসী করেন। মহান মুক্তিযুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতবাসী করেন। ইয়া রহমান রাহিমিন। ইয়া আল্লাহ, সম্প্রতি সহিংসতায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে আপনি জান্নাতবাসী করেন। যারা অসুস্থ অবস্থায় আছে মাবুদ, সকলকে আপনি পরিপূর্ণ সেবা দান করেন। ইয়া রহমান রাহিমিন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ তার পরিবারের যারা বেঁচে আছেন মাবুদ, তাদের সকলকে আপনি নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল প্রকার ইয়া আল্লাহ বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সুন্দর সুশৃঙ্খল ভাবে দেশ পরিচালনা করবার মতো তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে যারাই আছে, ইয়া আল্লাহ তার বোন আছে, ইয়া আল্লাহ তাদের সকলকে আপনি সকল প্রকার বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। ইয়া রহমান রাহিমিন। আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আপনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। এ দেশ কৃষি প্রধান দেশ, এ দেশের কৃষি সেক্টরকে আপনি উত্তর উন্নতি দান করেন। ইয়া রহমান রাহিমিন। কৃষক লীগের সকল কর্মীকে দেশ, জাতি ও কৃষকের সেবায় নিয়োজিত থাকার মতো তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।